বললে হবে? আমার ভাগ্নি বলে কথা। কি সুন্দর খেলা শিখেছো। আচ্ছা খনা, তুমি কি ওই একদিন মাত্র দাবা খেলা দেখিয়ে খেলাটা শিখেছো নাকি আগে কখনো? আগে কখনো কাউকে দূর থেকে খেলতে দেখলেও অতটা ভালো করে খেয়াল করিনি। ওই একবারই দেখেছিলাম মন দিয়ে। দেখেছো আমার মেয়ের কি প্রতিভা? মহান আমাকে একেবারে সহজেই হারিয়ে দিল। আরে খেলা শুরু হতে না হতেই কিস্তিমাত, অপূর্ব। আচ্ছা খনা, এরপর কিন্তু আমি তোমার কাছ থেকে দাবা খেলা শিখবো। কি শিখিয়ে দেবে তো আমাকে? খুব মজা হবে, আমরা রোজ দাবা খেলবো, কেমন? আর খনা, আমি তো তোমাকে কথা দিয়েই দিয়েছি, আমি তোমার কাছে সারা জীবন প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। আর কোনো দিন সিংহলে কোনো দ্বিতীয় রানী আসবে না, আমি তোমায় কথা দিচ্ছি। জ্যোতিষবীরের জন্য আজ আমার এত বড় পতন হলো। ছি 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 ছি, এত বড় অপমান। এরপর তো আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। জ্যোতিষবীরকে আসতে বলেছিলাম, ডেকে পাঠিয়েছিলাম, এখন এসে পৌঁছালো না কেন? এখন আমি কি করি? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন রাজৌধি? আপনাকে এত অশান্ত দেখাচ্ছে কেন? ব্যঙ্গ করছেন? হ্যাঁ, ব্যঙ্গ করছেন আপনি? আপনি যা করেছেন তারপরেও অশান্ত না হয়ে কোনো উপায় আছে? সকলের সামনে আমাকে এভাবে অপদস্থ হতে হলো ওইটুকু একটা মেয়ের জন্য। এরপরেও আপনি বলবেন আমাকে শান্ত থাকতে? ওইটুকু একটা মেয়ের কাছে দাবা খেলায় হেরে গিয়ে অপতিষ্য তার বিবাহ প্রস্তাবটাই খারিজ করে দিল। একে আপনি কি বলবেন? খেলায় আপনি হেরে যাননি রাজৌধি, খেলা তো সবে শুরু। শুনুন, আপনার এসব স্তোক বাক্য শোনার মতো উৎসাহ আমার নেই। এসব বৃথা প্রচেষ্টা করে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন না। রাজৌধি, বিষয়টা অত সহজ পরিস্থিতিতে নেই। ভাবুন বিবাহের দিনে কি হয়েছিল। কদম্ব রাজবংশ থেকে পাঠানো সব তত্ত্ব মহারাজ মহারানী নিজে গ্রহণ করেছেন। তত্ত্ব গ্রহণ করার অর্থ বিবাহের প্রস্তাব গ্রহণ করা, অর্থাৎ বাগদান করা। বাগদান করে তা খারিজ করলে কি হবে বুঝতে পারছেন? তখন বিষয়টা শুধুমাত্র নিছক একটা দ্বিতীয় বিবাহের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কদম্ব রাজবংশের মিত্র বংশ বকাটক আর শক রাজবংশ বাগদান খারিজ করার অপমান সহ্য করতে না পেরে যদি 3 শক্তিশালী রাজ্য একযোগে আক্রমণ করে, তাহলে সিংহলের মতন একটা ছোট্ট দেশ যে পুরে ছারখার হয়ে যাবে তা নিশ্চয়ই আপনাকে বলার অপেক্ষা রাখে না। তাই বলছিলাম, আমার উপরে আস্থা রাখুন, আশা রাখুন। এই দিকটা তো আমি ভেবে দেখিনি। একটা বাচ্চা মেয়ের মনোরঞ্জনের জন্য, নিজের স্ত্রীর প্রতি অন্ধ প্রেম থাকার জন্য কোনো পুরুষ তার কর্তব্য এভাবে ভুলে যায়, এটা আমি এই প্রথম দেখলাম। এ ভুল ক্ষমার অযোগ্য, যদি সেই পুরুষ কোনো রাজ্যের রাজা হয়। কিন্তু দিদি। চুপ করো উপদেশ্য। এরপরেও তুমি কথা বলতে পারছো?
ছি 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 ছি। তুমি আমার ভাই, এটা ভাবতেও আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দিদি এখন এসব কথা থাক। বাহ, চমৎকার। তুমিও? তোমরা সকলে রাজ পরিবারের পুরুষ, এটা ভাবতে সত্যি আমার অবাক লাগছে। এত সব কথা বলছো, অথচ সিংহলের বিপদের কথাটা তোমরা কেউ ভাবলে না। বিপদ? হ্যাঁ, বিপদ। যেটা আমি একটা সামান্য নারী হয়ে বুঝতে পারছি, সেটা একটা রাজ্যের রাজা হয়ে তুমি এই সামান্য রাজনৈতিক বিষয়টা বুঝতে পারছো না। আমাকে ক্ষমা করবেন দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলুন। তাহলে আমি তোমাকে বুঝিয়েই বলি, তুমি কদম্ব রাজের পাঠানো তত্ত্ব গ্রহণ করেছিলে। কিন্তু দিদি, সেটা তো জেনে বুঝে নয়। সেটা অন্য প্রসঙ্গ উপতিষ্য। গ্রহণ করেছিলে কিনা, অর্থাৎ করেছিলে। বংশের জ্যেষ্ঠ সন্তান হওয়ার সুবাদে এই বিবাহের সম্বন্ধ আমি করেছিলাম। অনেক অনুসন্ধান করার পর রূপে গুণে বংশমর্যাদায় সমকক্ষ কদম্ব রাজকন্যাকে নির্বাচিত করেছিলাম তোমার উপযুক্ত পাত্রী হিসেবে। প্রথা অনুসারে কদম্বরাজ তোমার কাছে বিবাহ প্রস্তাব পাঠান, আর তুমি সেই প্রস্তাব গ্রহণের মাধ্যমে কদম্ব রাজকন্যাকে তোমার বাগদত্তা হিসেবে স্বীকার করেছো। বাগদত্তা? হ্যাঁ, বাগদত্তা। তোমায় নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না উপদেশ্য। কোনো পাত্রীপক্ষ থেকে পাঠানো বিবাহ প্রস্তাব যদি কোনো পাত্র স্বয়ং গ্রহণ করে, তাহলে সেই পাত্রী ওই পাত্রের বাগদত্তা হয়। একবার ভাবো উপদেশ্য, ওই কন্যাকে যদি তুমি বিবাহ না করো, তাহলে অন্য কোনো রাজ্যে ওই কন্যার বিবাহ হওয়া সম্ভব? আর কোনো বাগদত্তা কন্যার বিবাহ খারিজ করা হলে সেটা সেই কন্যা ও তার পরিবারের পক্ষে কতটা অসম্মানজনক। কোন কন্যার পিতা এই অসম্মান মেনে নেবে? এই অপমানের প্রতিশোধ গ্রহণ করার উদ্দেশ্যে যদি কদম্বরাজ বকাটক ও শক রাজ্যের সঙ্গে একত্র হয়ে সিংহল আক্রমণ করেন, তখন তোমার এই স্ত্রী কন্যা প্রীতি দিয়ে তুমি কি গোটা সিংহলকে রক্ষা করতে পারবে উপদেশ্য? এ কি আপনি মহাকবি কালিদাস স্বয়ংই রণভূমিতে? এই রণভূমিতে তো শান্তির বার্তা এসেছে। শুনছিলাম শালঙ্করাজ নাকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের বশ্যতা স্বীকার করেছেন। তাই এই ক্ষেত্র তো আর রণভূমি নেই। সত্যি আপনাকে এখানে দেখে আমার মানসিক শান্তি লাভ হচ্ছে। আসলে মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছিল, তাই সুযোগ পেয়ে চলে এলাম। কিন্তু নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ রত্ন জ্যোতিষগুরু বরাহদেব একা এই রাতে বিষণ্ণ মুখে দাঁড়িয়েছেন। এখানে আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাদের নবরত্ন সভায় আর নেই। কতকটা শুনেছিলাম, অনুধাবনও করেছিলাম, কিন্তু আপনি নবরত্ন সভা থেকে পদত্যাগ করলেন। দেখুন, আপনার পারদর্শিতা নিয়ে প্রশ্ন করার তো সাহস কারণ নেই। এর ধারণা আপনার ভুল মহাকবি। শুধু পারদর্শিতা নয়, প্রশ্ন উঠেছে আমার আত্মসম্মান বোধ নিয়ে। তাই আমি আর দেখুন, পরিস্থিতি আমাদের অনেক সময় অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, কিন্তু তাই বলে ক্ষমা করবেন,
নবরত্ন সভা নিয়ে আমি আর কথা বলতে চাই। দেখুন, আপনার কর্মদক্ষতা সম্পর্কে আমি নিঃসন্দেহ। তবে আপনাকে আমি একটা কথা বলব, আপনি পুনরায় গণনা করুন, তাতে তো কোনো ক্ষতি নেই। বরাহদেব, আপনি আমাদের গর্ব, শ্রদ্ধেয় ও আপনজন। আপনার তো কর্তব্য এইসব অভিযোগকে একেবারে মিথ্যে প্রমাণ করা। অন্য কোনো ব্যক্তি আমার সম্পর্কে কি ধারণা রাখেন বা তারা আমাকে নিয়ে কি ভাবেন তা নিয়ে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ব্যবহারে আমি দুঃখিত, ব্যথিত। তাই বড়দেব, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার প্রতি মহারাজের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তা অনেকেরই চক্ষুশূল। আপনাদের মধ্যে ব্যবধান বাড়িয়ে দিয়ে তারা নিজেদের কার্যসিদ্ধি করতে চলেছে। আপনি কেন তাদের এই সুযোগ করে দেবেন? মহারাজের সঙ্গে দূরত্ব বাড়লে তা দুজনের পক্ষেই ক্ষতিকারক। তাই বলছি, পুনর্বার গণনা করুন আর অপেক্ষা করুন। সময় সঠিক কথা বলবে। এই কারণেই আপনি কবি শ্রেষ্ঠ মহাকবি কালিদাস। আমি পুনর্বার গণনা করব। আপনার সাথে কথা বলে আমার মনে জমে থাকা অভিমান অনেকটাই লাঘব হলো। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। হে মা দুর্গা, আমায় শক্তি দাও মা, সীতার মতো শক্তি দাও। মহারাজের দ্বিতীয় বিবাহ হলে আমি যেন মানসিকভাবে ভেঙে না পড়ি। সিংহলের পরিস্থিতির কথা ভেবে আমি যেন সবকিছু সহ্য করতে সক্ষম হই। কেন আমার সঙ্গে এমন হয় মা? আমি তো সবকিছুই মেনে নিয়েছিলাম। কজন নারী পারে তার স্বামীর দ্বিতীয় বিবাহের কথা মেনে নিতে? তবুও সিংহলের উত্তরাধিকারের প্রয়োজনে
আমি সব মেনে নিয়েছিলাম, তবুও কি শান্তি ফিরবে না মা? আমি যে আর পারছি না। আমার শক্তি দাও মা, শক্তি দাও। মা, তুমি কিচ্ছু চিন্তা করো না মা। আমি তো সিংহলের রাজকন্যা। সবার দুঃখ সুখ মঙ্গল অমঙ্গল দেখার দায়িত্ব তো আমারও আছে। তুমি তো আমার মা, আর সিংহল আমার মাতৃভূমি। তোমাদের দুজন মাকে দেখা তো আমার কর্তব্য। আজ থেকে তুমি আর দুশ্চিন্তা করো না। দেখো আমি কি করতে পারি। তোমাদের দুজন মাকে আমি আর কখনো দুঃখ কষ্টের মধ্যে থাকতে দেব না। আপনি কোথায় যাচ্ছেন? প্রণাম কবি শ্রেষ্ঠ। আমি কাল সারা রাত বারবার গণনা করেছি, দেখেছি আমার গণনা নির্ভুল। তাই আজ খুশি মনেই এখান থেকে চলে যাচ্ছি। তা আপনি যখন নিশ্চিত তখন এখান থেকে চলে যাওয়ার কারণ কি? যার কাছ থেকে এতকাল শ্রদ্ধা পেয়ে এসেছি তার অবজ্ঞা যে আমি আর মেনে নিতে পারছি না। এই পরিবেশ আমার কাছে দম বন্ধ করা বলে মনে হচ্ছে। জ্যোতিষগুরু, আপনি পণ্ডিত ব্যক্তি। এখান থেকে এইভাবে চলে গিয়ে মহারাজের সঙ্গে আপনার চিরতরের ব্যবধান তা আমি হতে দেব না। কবি শ্রেষ্ঠ, হয়তো এই ব্যবধানই কাম্য ছিল। আপনাকে আমি পূর্বেও বললাম, আপনাদের ব্যবধান যাদের কাছে কাম্য তারা শুভ শক্তি নয়। আপনি কেন অশুভ শক্তিকে প্রমাণ করার এই সুযোগ করে দেবেন? সর্বোপরি একটা কথা আপনাকে মানতেই হবে, মহারাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কি ভাবলেন বা বাকিরা কি ভাবলেন তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো আপনি ঠিক তা প্রমাণ করা। কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে যদি বারবার অপমানিত হই, সেটা তো আমি আর সহ্য করতে পারছি না কবি শ্রেষ্ঠ।